উচ্চ তাপমাত্রায় বরফ গলে বন্যার শঙ্কা। অ্যান্টার্কটিকায় বিপজ্জনক হারে বাড়ছে তাপমাত্রা, সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড। প্লাবিত হতে পারে সমুদ্র তীরবর্তী বহু অঞ্চল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। অ্যান্টার্কটিকার তাপমাত্রা বেড়ে নতুন রেকর্ড করেছে। এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা সবশেষ রেকর্ড হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বিশ্বের জলবায়ু স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা এই মহাদেশের মূল ভূখণ্ডের তাপমাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিবেশ দূষণের কারণে জলবায়ু পরিবর্তন ভয়াবহ পর্যায়ে চলে গেছে। পৃথিবীর শীতলতম দুই মেরু অঞ্চলের বরফ আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে, অথচ পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা আর আর্কটিক অঞ্চলই জলবায়ু স্বাভাবিক রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। বরফে আবৃত এই স্থানগুলো নিয়ে সাম্প্রতিক সময়ের নানা গবেষণা দিচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। অ্যান্টার্কটিকার নতুন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল সংস্থা WMO এ তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। 2015 সালের 24 মার্চ একই আবহাওয়া অফিস থেকে অ্যান্টার্কটিকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। এর আগে এটিই ছিল সর্বোচ্চ। গেল বছরের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার একটি গবেষণা সংস্থা এই তথ্য দিয়েছে। একই প্রতিনিধি দল 2020 সালে অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড থেকে একটু দূরে সিমোর দ্বীপে 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করেছে। বরফে আচ্ছাদিত কোনো অঞ্চলই সরাসরি সূর্যালোক থেকে রক্ষা করার কোনো উদ্যোগ নেই কোনো সংস্থার। অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডের তাপমাত্রাও আশঙ্কাজনক হারে বাড়ছে। গেল 50 বছরে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এখানকার তাপমাত্রা। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে বলছে এখন পর্যন্ত 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়নি এই অঞ্চলের তাপমাত্রা। WMOর গবেষণা বলছে এই মহাদেশের তাপমাত্রা আগামী এক দশকে 20 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাবে। এর আগে 1982 সালে অ্যান্টার্কটিকার সিগনি দ্বীপে সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদরা বলছেন পৃথিবীর তাপমাত্রা 19 শতকের পর গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে, ঝড় তৈরি করেছে। কিন্তু অ্যান্টার্কটিকার বায়ুর উষ্ণতা এর দ্বিগুণ হারে বেড়েছে বলে জানাচ্ছেন তারা। তাদের আশঙ্কা এই অংশে 2 ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতা বাড়ার কারণে পশ্চিম অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে যে পরিমাণ বরফ গলবে তাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেকটাই বাড়তে পারে। তাতে প্লাবিত হবে সমুদ্র তীরবর্তী অনেক অঞ্চল। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ইতিহাসের অন্যতম বড় সাইবার হামলার মুখোমুখি বিশ্ব। র্যানসমওয়্যার হামলার কারণে সুইডেনের একটি চেইন শপ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। হামলা চালানো হয়েছে বিভিন্ন দেশের আরও কয়েক হাজার প্রতিষ্ঠানেও। প্রাথমিকভাবে এই হামলার জন্য রাশিয়া ভিত্তিক হ্যাকিং গ্রুপ রেভিলকে দায়ী করা হচ্ছে। তবে এখনই রাশিয়াকে দুষতে চান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে হামলাকারীদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে লম্বা ছুটি কাটাচ্ছেন অধিকাংশ মার্কিন, আর এই সুযোগকেই কাজে লাগিয়েছে হ্যাকাররা। তথ্য প্রযুক্তি সহায়তা প্রদানকারী সহ কয়েক হাজার টেক প্রতিষ্ঠানে শনিবার র্যানসমওয়্যার হামলা শুরু করে হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ক্যাসিয়ার ডেস্কটপ ম্যানেজমেন্ট টুল VSA হাইজ্যাক করায় এর অসংখ্য গ্রাহক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ছোটখাটো আরও অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে ক্যাসিয়ার গ্রাহকদের সুরক্ষায় এরই মধ্যে FBI এর সঙ্গে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সুইডেনের বেশ কিছু প্রতিষ্ঠানেও র্যানসমওয়্যার হামলা হয়েছে। দেশটির অন্যতম বড় একটি চেইন শপ কুপ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ক্যাশ রেজিস্টার পরিচালনা করতে না পারায় সুইডেনের 800টি দোকান বন্ধ রাখা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন শনিবার শুরু হওয়া র্যানসমওয়্যার হামলা ইতিহাসের অন্যতম বড় হামলা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সুইডেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। অভিযোগের তীর রাশিয়ার হ্যাকারদের দিকেই। রুশ র্যানসমওয়্যার রেভিল এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞদের। তবে আগেই রাশিয়ার দিকে আঙুল তুলতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাইবার হামলার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে তার মনে হচ্ছে না এটির সঙ্গে রাশিয়ার হ্যাকাররা জড়িত। The idea, first of all, we're not sure who it is for certain, number one. And what I did, I directed the full resources of the government to assist in a response if we determine. গোয়েন্দা সংস্থাগুলোকে হামলা তদন্তে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা ও স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ নানা জটিল লক্ষণ বাড়ছে পোস্ট কোভিড রোগীদের মধ্যে। যদিও বেশিরভাগ কোভিড-19 আক্রান্ত রোগী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সেরে ওঠেন, কিন্তু
কারো কারো উপসর্গ ও জটিলতা দীর্ঘদিন থাকতে পারে। উপসর্গ ও জটিলতা দীর্ঘদিন থাকাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লং কোভিড সিনড্রোম বলা হচ্ছে। প্রতি ৫ জন উপসর্গহীন করোনা রোগীর মধ্যে একজন এই লং কোভিডের শিকার বলে জানিয়েছে জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য সায়েন্স অফ লাইট নামক একটি স্বাস্থ্য সংস্থা। তারা জানায়, তীব্র মাত্রার কোভিড থেকে মৃদু কোভিড রোগী যে কারো এটা হতে পারে। তবে সাধারণত বয়স্ক এবং যাদের অন্যান্য ক্রনিক রোগবালাই আছে তাদেরই লং কোভিড হওয়ার আশঙ্কা বেশি। ভাইরাসটি দীর্ঘস্থায়ী ছাপ হিসেবে মানুষের রক্তকোষেও বড় ধরনের পরিবর্তন আনে। মানুষের রক্তকোষে পরিষ্কার ও দীর্ঘস্থায়ী পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হয়েছে আমরা। এসব পরিবর্তন ধরা পড়েছে মারাত্মক সংক্রমণে আগে ও পরেও। করোনায় আক্রান্ত ১৭ জন মুমূর্ষু রোগী, করোনা থেকে সেরে ওঠা ১৪ জন এবং সম্পূর্ণ সুস্থ ২৫ জনের ৪০ লাখের বেশি রক্তকোষ আরটিডিসি পদ্ধতিতে পরীক্ষা করেছেন ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। পরীক্ষার ফলাফলে তারা দেখেন, সুস্থ মানুষের চেয়ে করোনায় আক্রান্ত এবং করোনা থেকে সেরে ওঠা মানুষের লোহিত রক্তকণিকা অনেকটাই পরিবর্তন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোষগুলো। লং কোভিডে আক্রান্তদের কিছু উপসর্গ দীর্ঘদিন, এমনকি কোভিড নেগেটিভ হওয়ার পরও বেশ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বয়ে বেড়াতে দেখা যাচ্ছে। সাধারণত দুর্বলতা, শ্বাসের সমস্যা, কাশি, অস্থি বা অস্থি সন্ধিতে ব্যথা, বুকে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, বুক ধরফর, ঘ্রাণ ও স্বাদহীনতা, অরুচি, ঘুমের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা যায়। যদিও কোভিড প্রাথমিকভাবে ফুসফুসকে আক্রমণ করে, কিন্তু ফুসফুসই কেবল এর লক্ষ্য নয়। শরীরের অন্যান্য অঙ্গও এতে আক্রান্ত হতে পারে। কোন কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে লং কোভিডের উপসর্গগুলো কেমন হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এক দফা শিথিলের পর করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে পর্তুগালে আবারও বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকেল ৩টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত লিসবন মেট্রোপলিটন এলাকায় বিনা প্রয়োজনে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া 18টি পৌর এলাকায় রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ বাস্তবায়নে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ফের সংক্রমণের ঊর্ধ্বগতি, তাই আবারও বিভিন্ন বিধিনিষেধের বেড়াজালে লিসবন সহ 18টি পৌর অঞ্চলের বাসিন্দারা এসব এলাকায় রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে কস্তা প্রশাসন। এদিকে লিসবনের প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসিয়ে ছুটির দিনগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে পিএসপি, জিএনআর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্রেও সময়সীমা কমিয়ে দিয়েছে প্রশাসন। আবার এমন বিধিনিষেধে ক্ষোভ জানিয়েছেন নাগরিকরা। গেল সপ্তাহে ইউ দেশগুলোতে প্রতি 100 নাগরিকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকসিন প্রয়োগ করেছে পর্তুগাল। এছাড়া শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে লিসবনের বিভিন্ন হাসপাতাল সহ বাসায় চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে 2 বাংলাদেশি নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক হচ্ছেন অ্যাটর্নি সোমা সাইদ। অন্যদিকে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি সদস্য নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনার ধকল কাটিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 245তম দিবস উদযাপনের আনন্দকে যেন বাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্কের 2 বাংলাদেশি নারীর বিজয়। গত 22 জুন অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনায় তারা এগিয়ে ছিলেন। এবার অ্যাবসেন্টি, র্যাঙ্ক চয়েস আর ডাকযোগে ভোটের গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে অ্যাটর্নি সোমা সাইদ ও শাহানা হানিফকে। আমাদের প্রথম বাংলাদেশি আমেরিকান ওম্যান কুইন্স থেকে একজন জাজ হবে, সে মুসলিম, এবং সব কমিউনিটি থেকে আমি সাপোর্ট পেয়েছি। আমার খুব ভালো লাগছে। এটা নিউ ইয়র্ক সিটির জন্য, ব্রুকলিনের জন্য, বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক। এই নির্বাচন ছিল ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন। এতে তারা দুজন মূলত নিজ পার্টির মনোনয়ন পেলেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দল বা দলের প্রধান নন, নির্ধারণ করেন দেশের জনগণ। এটি প্রাইমারি নির্বাচন নামে পরিচিত। নিউ ইয়র্ক সিটির মূল নির্বাচন হবে 2রা নভেম্বর। তবে ডেমোক্রেটিক অধ্যুষিত এই অঙ্গরাজ্যে 2 বাংলাদেশির বিপরীতে এখন পর্যন্ত রিপাবলিকান বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় ধরে নেওয়া হচ্ছে তারাই নির্বাচিত হতে যাচ্ছেন। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক হচ্ছেন প্রথম বাংলাদেশি অ্যাটর্নি সোমা সাইদ। অপরদিকে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে যাচ্ছেন শাহানা হানিফ। তাদের বিজয়ে এখন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিদেশের মাটিতে বসবাস করলেও নদীমাতৃক বাংলাদেশকে ভুলতে পারেন না প্রবাসীরা। এ থেকে পিছিয়ে নেই আয়ারল্যান্ডের প্রবাসীরাও। তাই তো কাজের ফাঁকে বা ছুটির দিনে বেরিয়ে পড়েন নৌভ্রমণে, খুঁজে বেড়ান দেশীয় নদীর টান। আয়ারল্যান্ড থেকে সেই খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। নদী আর বাংলাদেশ যেন এক সুতোয় গাঁথা, তাই দেশ ছেড়ে বাংলাদেশিরা প্রবাসে থাকলেও নদীর প্রতি সেই টান খুঁজে বেড়ান প্রতিনিয়ত। কর্মজীবনের হাজারো ব্যস্ততার মাঝেও দেশের নদীর কথা স্মরণ করে একটু সময় নিয়ে অনেক বাংলাদেশিরা বের হন নৌ ভ্রমণে। চারিদিকে সবুজ মাঠ আর আঁকাবাঁকা নদীর পথ যেন ফিরে আসা নদীরই প্রতিচ্ছবি হয়ে ভেসে ওঠে এখানে। পরন্ত বেলায় সূর্য যখন নদীকে আলিঙ্গন করতে নেমে আসে, তখন ঢেউয়ের তালে তালে সূর্য আর নদীর মাখামাখি দেখে বাংলাদেশের নদীর কথাই মনে পড়ে প্রবাসীদের। পদ্মা, মেঘনা, যমুনা, প্রবাস জীবনে আমরা আয়ারল্যান্ডে এসেও সেই বাংলাদেশের নদী খুঁজে বেড়াই। মাঝে মাঝে সময় পেলে বোট নিয়ে চলে যাই নদীতে, সেই বাংলাদেশের নদীর উপলব্ধি খুঁজে বেড়াই। যাত্রা শেষে ইঞ্জিন নৌকা যখন তীরে ভিড়ে নোঙর খোঁজে, হারিয়ে যাওয়া দেশের সেই সোনালী নদীর কথাই মনে ফুটে ওঠে নদী প্রেমীদের মাঝে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। প্রবাদ আছে, ফিয়েস্তা ও সিয়েস্তার দেশ স্পেন, অর্থাৎ উৎসবের দেশ স্পেন। উৎসব স্প্যানিশদের চলমান জীবনের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। দীর্ঘ প্রায় 1.5 বছর পর লকডাউন তুলে নেয় স্পেন জুড়েই শুরু হয়েছে ফিয়েস্তা। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্রীষ্ম এলেই শহর থেকে শুরু করে গ্রামে চলে মেলার আসর। কোনো কোনো মেলা সপ্তাহব্যাপী, আবার কোনো কোনো মেলা 15 দিন ব্যাপী। এসব মেলার প্রচুর লোকের সমাগম হয়, মুখর থাকে বিদেশি পর্যটকদের পদচারণায়। তাদের আকৃষ্ট করতে মেলায় পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসছেন। তো বর্তমানে করোনা ভাইরাসের পরে যে একটা মহামারী, যে একটা আতঙ্ক চলেছিল, এখন এগুলো শিথিল হওয়ার কারণে আমাদের রেস্টুরেন্ট ব্যবসা বা আমাদের রেস্টুরেন্ট এখন খুব ভালোভাবে জমজমাটভাবে আমাদের ব্যবসা চলছে। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় এসব মেলা, চলে গভীর রাত পর্যন্ত। নাচ গান সহ নানা উৎসব আয়োজনও থাকে। লকডাউন তুলে নেয় এখন বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা বেড়েছে রাজধানী মাদ্রিদ সহ অন্যান্য বড় শহরে। ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য প্রতিদিনেই এখানে মেলা হচ্ছে। আমরা আশা করছি দিন দিনেই আমাদের ব্যবসা বাণিজ্য ভালো অবস্থানের দিকে যাবে। এছাড়া স্পেনের সমুদ্র সৈকতগুলোতে পড়ছে উপচে পড়া ভিড়। উৎসব আর আনন্দের মধ্যেও বয়স্ক ও স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে রয়েছে এক ধরনের অজানা আতঙ্ক। করোনা থেকে বাঁচতে তাদের রয়েছে বাড়তি সতর্কতা। সময় সংবাদ, স্পেন। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।